আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অ্যাডমিশন বাংলার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের নোমান ভাইয়া। আমি অনেক সরি যে ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল, আমাদের সেটিংটা করতে একটু সময় লেগে গেছে, এজন্য প্রায় 10 মিনিটের মতো লেট হয়ে গেছে। আমরা কিন্তু আগে থেকেই কাজ করতেছিলাম। যাই হোক, তোমাদের সাথে হয়তো এটাই আমাদের অ্যাডমিশন বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিটের আগে এটাই আমাদের শেষ ক্লাস। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে হয়তো আমরা আরো রিভিশন ক্লাস করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ক্লাসটিতে আমরা বাংলার সবগুলো গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস, ব্যাকরণ, বিরোচন, এক কথায় পুরো অ্যাডমিশন বাংলার একটি চমৎকার রিভিশন করব। আজকের ক্লাসে আমি বোর্ডে পড়াবো কম, মুখে পড়াবো বেশি। আমি তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা ঝটপট অ্যান্সার করে দিবা সবাই। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা অন্য সকল দিনের চেয়ে ব্যতিক্রম একটি ক্লাস হবে। আজকের ক্লাসে আমি বোর্ডে যাব কম, মুখে পড়াবো বেশি। কথা বুঝতে পেরেছেন? একদমই শুরুতে আমি একটু কবিতা থেকে শুরু করব। এর ভিতরে বলে দিব, আপনাদের যে সকল ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে একটু ঝটপট জানিয়ে দেন যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আপনাদের ফ্রেন্ডদেরকে ঝটপট জানিয়ে দেন যে আমাদের আজকের এই ফাইনাল রিভিশন ক্লাস শুরু হয়ে গেছে। সবাইকে আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই। আপনি দিয়ে দিয়েছেন? ওকে, ঠিক আছে। দেখেন তো ওইখানে ঠিক আছে কিনা ক্যামেরায় সবকিছু। জাস্ট ক্যামেরাটা ই করিয়েন না। ঠিক আছে, ওকে। আমি নিজেও একটু দেখি। হুম, ঠিক আছে। এই আল্লাহ, শেখ হাসিনা কমেন্ট করেছে, স্যার আপনার শরীর কেমন? আপনি যেহেতু কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ এখন ফার্স্ট ক্লাস। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জ্বর নাই, কিসের জ্বর বেটা? হ্যাঁ, এগুলো হচ্ছে মানসিক জ্বর, বুঝছো? আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন প্রথমে শুরু করছি কবিতা দিয়ে, সোনার তরী কবিতা দিয়ে আমরা শুরু করে দিই। ওকে স্যার, এইটা আর নাড়ানাড়ির দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, এটা এরকমই থাকুক। ওকে, আমরা তাহলে সোনার তরী দিয়ে শুরু করে। আমি আবারও বলছি, আজকের ক্লাসে নোমান ভাইয়া গল্প শোনাবে তোমাদের, তোমরা জাস্ট গল্প শুনবা। ওকে, সোনার তরী কবিতাটি আমার কিন্তু গল্প বলা শুরু স্টার্ট। সোনার তরী কবিতাটি সোনার তরী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সোনার তরী কবিতাটি সোনার তরী নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি রূপক কবিতা। সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি লিখেছেন, সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7ই মে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7ই মে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন 7ই আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন 7ই আগস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন 22শে শ্রাবণ। 25শে বৈশাখ 7ই মে। 25শে বৈশাখ 7ই মে। 25শে বৈশাখ 1861 খ্রিস্টাব্দে। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। 1268 বঙ্গাব্দে। 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে। 1268 বঙ্গাব্দের 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তাহলে 1200 যদি 68 বঙ্গাব্দে হয়, 1348 বঙ্গাব্দে
22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। এরপর আসেন, রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে প্রথম কাব্য রচনা করেন যেটির নাম বনফুল। 15 বছর বয়সে প্রথম কাব্য রচনা করেন যেটির নাম কি? বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে প্রথম কাব্য রচনা করেন বনফুল। কিন্তু তার প্রথম প্রকাশিত কাব্য কোনটি? তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিন্তু কবি কাহিনী। কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বুঝতে পারছেন? যদি প্রশ্ন হয় প্রথম কাব্যগ্রন্থ কোনটি, যেটি প্রথম লিখেছে 15 বছর বয়সে, বনফুল কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কবি কাহিনী। কবি কাহিনী হবে। এরপরে আসো, তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এটা তোমরা পারো। তার ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর, দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আসো, তার মাতার নামটা সারদা দেবী আমরা জানি। এর পরের পেজটিতে আমি যদি যাই, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে কিসের জন্য? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান সং অফারিংস এর জন্য, গীতাঞ্জলির জন্য না। কিসের জন্য? সং অফারিংস এর জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এবং অন্যান্য কিছু কবিতার অনুবাদ, ইংরেজি অনুবাদ হলো সং অফারিংস। তাহলে কি হবে? আবার বর্ষণ তো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এবং অন্যান্য কিছু কবিতার ইংরেজি অনুবাদ, যে অনুবাদটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে করেছেন, সেটা কি? সং অফারিংস। এর জন্য 1913 সালে প্রথম। আচ্ছা, অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া ভাইয়া আচ্ছা তোমরা ক্লাস দেখতেছো, ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন বিশ্বকবি বলা হয়? কে বলেছে তাকে বিশ্বকবি? কেন? এটা আমাকে লাস্ট ক্লাসে প্রশ্ন করেছিলাম। আমি তোমাদেরকে বলতেছি, প্রথম এশীয় হিসাবে এশিয়ানদের ভিতরে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যের জন্য, এজন্য তাকে বিশ্বকবি বলা হয়। তাকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন কে? তাকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন কে? তোমরা বলো। আমি ক্লাসের মাঝে এত বারে বারে বলবো না এই ক্লাস শেয়ার করো, বাকিদের দেখার সুযোগ করে দাও, আমরা ভোরে ঘুম থেকে উঠে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা এটা ছড়িয়ে দাও, এটা আমি বলবো না। তোমরা শুধু ক্লাস শোনো, শুনতে শুনতে মুখস্থ। এটা রিভিশন ক্লাস, আমি বেসিক কিছু পড়াবো না। একটা করে কবিতা 15 মিনিট 10 মিনিট, একটা করে গল্প 15 মিনিট 10 মিনিট করে, যে ইনফরমেশন গুলো তোমরা জানো না, আমরা সেই ইনফরমেশন গুলোই তোমাদেরকে পড়াবো। বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে চেষ্টা করতেছো, কেউ কি পেরেছো? পণ্ডিত ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, পণ্ডিত ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, পণ্ডিত ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করে, এবং মহাত্মা গান্ধী তাকে ডাকতো গুরুদেব বলে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী কি বলে ডাকতো? গুরুদেব বলতো। এবং পণ্ডিত 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 ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাকে বিশ্বকবি উপাধি দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তাকে হচ্ছে মানে ছোট গল্পের বাংলা ছোট গল্পের জনক তাকে বলা হয়। বাংলা ছোট গল্প, তার এই অধিকাংশ ছোট গল্পগুলো কোথায় লিখেছে? আমার মুখের প্রত্যেকটা কথা আজকের জন্য গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস রয়েছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাস রয়েছে, রাজর্ষিতে তিনি রাজা এবং ঋষির কাহিনী বর্ণনা করেছেন। তারপরে চোখের বালি রয়েছে, যেখানে বান্ধবী চোখের বালি। একইভাবে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে, বিখ্যাত উপন্যাসগুলো, যেগুলো থেকে এই উপন্যাসগুলোর নাম কিন্তু তোমাদের একটু শিখে ফেলতে হবে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী কবিতার সংকলনের নাম হচ্ছে কি? কথা ও কাহিনী। কথা ও কাহিনী, কথা ও কাহিনীটা গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কোনটা উৎসর্গ করেছে? দেখো,
রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে উৎসর্গ করেছিল বসন্ত, আর নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিল সঞ্চিতা। আচ্ছা, নজরুল যদি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে সঞ্চিতা, তাহলে ওইটা রবীন্দ্রনাথের লেখা না, ওইটা নজরুলের লেখা। তাহলে নজরুলের লেখার নাম সঞ্চিতা, আর রবীন্দ্রনাথের একটা লেখা আছে যার নাম সঞ্চয়িতা। সঞ্চয়িতা এবং সঞ্চিতা। দেখো, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছে কি? সঞ্চিতা, যেটা নজরুলের লেখা। আর রবীন্দ্রনাথের নিজের লেখা আছে যেখানে একটা অন্তঃস্থ যুক্ত হবে। তাহলে রবীন্দ্রনাথের লেখা কি? রবীন্দ্রনাথের নিজের লেখা কি? রবীন্দ্রনাথের লেখা হচ্ছে সঞ্চয়িতা। সঞ্চয়িতা, সঞ্চয়িতা। এই সঞ্চয়িতাটা কার লেখা? সঞ্চয়িতাটা কিন্তু রবীন্দ্রনাথ। আমি কিভাবে মনে রাখতাম? আমি অ্যাডমিশন টাইমে মনে রাখতাম সঞ্চিতা ছোট, এটা ছোট মানুষ, নজরুল বয়সে ছোট, এই জন্য তার লেখাটা ছোট্ট সঞ্চিতা। আর এখানে একটা অতিরিক্ত অন্তঃস্থ রস্যিকার যুক্ত হয়েছে, একটু বড় হয়ে গেছে, যেহেতু রবীন্দ্রনাথ বড় মানুষ। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? যেহেতু যেহেতু রবীন্দ্রনাথ বড় মানুষ, তাই তার লেখাটাও বড়। আচ্ছা, এখন আসো, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করেছিল বসন্ত, আর নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিল সঞ্চিতা। সোনার তরী একটি রূপক কবিতা। এখানে বর্ষাকালীন প্রতিকূল পরিবেশে ধান কাটতে যাওয়া কৃষকের যে অসহায়ত্ব ফুটে উঠেছে, চারপাশে প্রবল স্রোতের বিস্তার, এমনই একখানি ছোট ক্ষেতের মাঝখানে সোনার ধান্য অপেক্ষার প্রহর গুনছে এক বিষণ্ণ কৃষক। যেমনটা কৃষক রূপী কবি সারা জীবনের সৃষ্টিকর্ম নিয়ে শেষ সময় এসে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। চলো, কবিতাও পড়াবো না, পাঠ পরিচিতি, পাঠ বিশ্লেষণও পড়াবো না, আমি ডিরেক্ট চলে যাব তোমার এমসিকিউতে। ওকে, এমসিকিউতে আসো। হুম, আসো। ওকে, এইটা দেখো, ভাষা রীতি কি? ভাষা রীতি, ঘটন রীতি, গঠন রীতি। সোনার তরী কবিতার গঠন রীতি কি? এটি একটি সংলাপ নির্ভর কবিতা। তাহারেই পরে মনে কি? একটি সংলাপ নির্ভর কবিতা। সোনার তরী কি? একটি সংলাপ নির্ভর কবিতা। তাহারেই পরে মনে কি? একটি সংলাপ নির্ভর কবিতা। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া নেবে নাকি তব বন্দনায়। এই যে মানে কবির হচ্ছে তার বন্দনায় সে বসন্তকে বরিয়ে নিবে কিনা, এটা জিজ্ঞেস করা হচ্ছে। কবি আবার উত্তর দেয়, আহ, এখানেও সেম ভাবে সে কি করতেছে? কথোপকথন করতেছে। আহ, যে কবি কবিকে যখন জিজ্ঞেস করতেছে যে মানে আরো ধান আছে কিনা উঠিয়ে দিতে, তখন কবি কি বলতেছিল? কবি বলেছিল যে আর নেই, সবই দিয়েছি তুলে। তখন বলেছিল, এখন আমাকে লহ করুণা করে। মাঝি কি বলেছিল? মাঝি বলেছিল, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি। আহা, তাহলে দেখো, এই যে কথোপকথন হচ্ছে, এখানেও সেম গঠন রীতি, একটি সংলাপ নির্ভর কবিতা, এবং এটি হচ্ছে সাধু এবং চলিত দুটো ভাষাই রয়েছে এই কবিতায়। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, 8টি অপূর্ণ মাত্রা। তাহলে কয়টি মাত্রা? এর পূর্ণ মাত্রা 8টি, অপূর্ণ মাত্রা 5টি। একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। কয়েকটা তথ্য মনে রাখো। সোনার তরী কবিতাটি একটি সংলাপ নির্ভর কবিতা। সোনার তরী কবিতাটি একটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা, যেখানে পূর্ণ মাত্রা আছে 8টি, অপূর্ণ আছে 5টি মাত্রা। সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। সোনার তরী কি কবিতা? একটি রূপক কবিতা, যেখানে বলতেছে একটা, বুঝাচ্ছে আর একটা। সোনার তরী কবিতাটিতে মোট স্তবক 6টি। মোট স্তবক কয়টি? 6টি। নির্ধারক 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 বিশেষণের ব্যবহার আছে একটি চরণে, 2বার ব্যবহৃত হয়েছে। তোমরা এটা পারলে একটু কমেন্ট বক্সে জানাবা। সোনার তরী, সোনার তরী নামক কাব্যগ্রন্থেরই একটি কবিতার নাম। এরপরে আসো ভাইয়া,
ওকে ওকে ওকে, মোট লাইন সংখ্যা 42টি। এইগুলো খুব একটা দরকার নেই। কৃষকের চারপাশে কি খেলা করছে? ঘুরধারা স্রোতের মতো খেলা করছে। কৃষকের অতি চেনা মনে হয় কাকে? মাঝিকে মনে হয় অতি চেনা। এইগুলো না আমরা জানি, বুঝছো? এই কবিতা থেকে এই যে কোনটা দিয়ে কাকে বুঝাচ্ছে, হ্যাঁ, কোন জিনিসটাকে দিয়ে কোন জিনিসটা বুঝাচ্ছে, এইটা গুরুত্বপূর্ণ। কৃষক কি? কৃষক হচ্ছে পুরো মানব কুলের প্রতীক। নৌকা এবং মাঝি কি? নৌকা এবং মাঝি হলো তোমার মহাকালের প্রতীক। মহাকালকে বুঝাচ্ছে, সময়কে বুঝাচ্ছে। ছোট ক্ষেত, আমি একলা, এইটা হলো তোমার পৃথিবী। পৃথিবীটাকে কি বলা হয়? ছোট ক্ষেত। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল, করিছে খেলা। আমি ছোট্ট একটা পৃথিবীতে থাকি, আর এই মহাকাল সময় চারিদিকে খেলা করছে, যে কোনো সময় আমাকে গ্রাস করে ফেলবে। এটাই কবি এখানে বোঝাচ্ছে। এরপরে আসো, জাহাজ ছিল নিয়ে গেল সোনার তরী। এই বাঁকা জলটা কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক। বাঁকা জল কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক। আমি বলছি যে আজকের ক্লাসটা খুবই ছোট্ট ক্লাস হবে। এরপরে আসো, আহ ব্যক্তি সত্তা মহাকালের করাল গ্রাসে শিকার হলেও টিকে থাকে ব্যক্তির মহৎ সৃষ্টিকর্ম। মানে মহাকাল আমাদেরকে গ্রাস করে ফেলে, বাট গ্রহণ করে, যুগ যুগ ধরে টিকে থাকে আমাদের কাজকর্মগুলো। সোনার তরী কবিতায় বাঁকা জল কৃষকের মনে ঘন ঘন আশঙ্কা সৃষ্টি করে। সোনার তরী কবিতায় তোমার হচ্ছে বর্ষা ঋতুর প্রেক্ষাপটে, কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত বলো? সোনার তরী কবিতাটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত? বর্ষা ঋতুতে প্রেক্ষাপটে রচিত, বর্ষা ঋতুর প্রেক্ষাপটে রচিত। সোনার তরী কবিতায় কি ফুটে উঠেছে? কবির বেদনা ফুটে উঠেছে, কবির বেদনা ফুটে উঠেছে। সোনার তরী কবিতায় তোমার হচ্ছে কবিতাটি রচিত শ্রাবণ মাসের প্রেক্ষাপটে। বর্ষা ঋতু, শ্রাবণ মাস, বর্ষা ঋতুর প্রেক্ষাপটে, শ্রাবণ মাসের প্রেক্ষাপটে। ওই যে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, মনে আছে? এরপরে আসো, সোনার তরী কবিতায় এই জিনিসগুলো উল্লেখ আছে। প্রভাতের কথা আছে, এইটা কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। এইটা গত বছরের প্রশ্ন ছিল। গত বছর যারা আমাদের এই স্লাইডটা ফলো করে গেছিল, বি ইউনিটের প্রশ্ন গত বছরের, সেখানে ছিল সোনার তরী কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে লেখা রচিত। তো এটা অনেকেই বোঝে না, এটা তো কোথাও লেখা নাই। এটা হবে কি? সকাল। এটা হলো তোমার প্রভাত, 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 প্রভাতের সময় রচিত। এটা এই বছর হয়তো ঢাবির বি ইউনিটে আসবে না, কারণ একই প্রশ্ন তো রিপিট হবে না। বাট তোমরা দেখে রাখো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটা কমন পাবা, যে কোন সময়ে প্রেক্ষাপটে। এটা হচ্ছে প্রভাতের, প্রভাত মানে প্রকৃষ্ট রূপে যে ভাত, প্রভাত, তাই না? আচ্ছা, এইটা কোন সমাস তোমরা জানলে কমেন্ট বক্সে দিয়ে দাও। তারপরে এখানে কিসের ছায়ার কথা বলা হয়েছে? গাছের ছায়ার কথা, তাই না? তরু ছায়া মসি মাখা, মসি মানে অন্ধকার। আচ্ছা, সোনার তরী কবিতায় সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়েছে দুইবার। যত চাও তত লও, যারে খুশি তারে দাও। যত চাও তত লও, যারে খুশি তারে দাও। যত চাও তত লও, যারে খুশি তারে দাও। আর নির্ধারক বিশেষণ ব্যবহৃত হয়েছে দুইবার। তাহলে বলো, সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতায় সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়েছে দুইবার। সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়েছে দুইবার সোনার তরী কবিতায়। সাপেক্ষ সর্বনাম ব্যবহৃত হয়েছে দুইবার। কি সাপেক্ষ সর্বনাম? যত চাও তত লাও, যারে খুশি তারে দাও। যত, তত। এবং সোনার তরী কবিতায় নির্ধারক বিশেষণ ব্যবহৃত হয়েছে দুইবার। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। এই যে রাশি রাশি, ভাড়া ভাড়া। আবার উপরে কি বলেছি? যত তত যারে তারে, যত তত যারে তারে। বুঝতেছো? যত চাও তত লও, যারে খুশি তারে দাও। এটা কি? এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, দুইবার আসছে। যত তত যারে তারে। এবং রাশি রাশি, ভাড়া ভাড়া, রাশি রাশি, ভাড়া ভাড়া, নির্ধারক বিশেষণ। ওকে, তাহলে এইটা হচ্ছে কুষ্টিয়ার জেলার শিলাইদহে থাকা অবস্থায় উনি লিখেছিল। 1891 সালে লিখেছিল ও 1894 খ্রিস্টাব্দে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এমসিকিউতে চলে যাব, এমসিকিউতে চলে যাব। অ্যান্সার করো, 1 2 3, 1 2 3 অ্যান্সার করো। নাম্বার 1, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে
জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1861 খ্রিস্টাব্দের কত তারিখ? তারিখটা তোমরা কমেন্ট বক্সে লিখবা। 1861 আমি বলে দিলাম, ইংরেজি তারিখটা কমেন্ট বক্সে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্যগ্রন্থটি কবির কত বছর বয়সে প্রকাশিত হয়? বনফুল 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 লেখা হয়েছে কত বছর বয়সে? প্রকাশিত দরকার নাই, লেখা হয়েছে কত বছর বয়সে? কবি কাহিনী প্রথম প্রকাশ করেছে, তাই না? কিন্তু প্রথম লিখেছে কোনটা? প্রথম লিখেছে তোমার 15 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ। 15 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ। ধান কাটা হলো সারা, এখানে কোনটি প্রকাশ পেয়েছে? যে কবির 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 হচ্ছে এখানে কিন্তু এই ফসলের কাজ শেষ হওয়া না। এখানে কবি ধান কাটাটা তো জীবনের কর্মযোগ্য, তার জীবনের সকল কাজ, তার জীবনের কাজ শেষ, সবকিছু বানানো শেষ। এটাই কি? এটাই হচ্ছে তোমার কর্মের পরিণতি, কর্মের পরিণতি। তাহলে বলো, আমি প্রথমে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম। 1 নম্বরের প্রশ্ন ছিল কি, যে সে 1861 খ্রিস্টাব্দের কত তারিখে? 1861 খ্রিস্টাব্দের 7 মে। যারা যারা পেরেছে থ্যাংক ইউ। এরপরে আসো, পরপারে দেখি আঁকা গ্রামখানি মেঘে ঢাকা। পরপারে দেখি আঁকা, ছবির মতো আঁকা। তাহলে পরপারে গ্রামটা কেমন? গ্রামখানি হচ্ছে আঁকা, কিসের মতো? ছবির মতো। সোনার তরী কবিতায় মাঝি কিভাবে চলে যায়? মাঝি ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। সে ভরা পাল নিয়ে চলে যেতে থাকে, কোনো দিকে তাকায় না। কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে কুলে শব্দের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে কি? এখানে কবি বলতেছে যে আমি নদীর কুলে একা বসে আছি। আরে বাবা, এটা কুল না, এটা হচ্ছে ইহজগৎ। এই পৃথিবীতে আমি একা বসে আছি, নাই ভরসা। কুলে একা বসে আছি, নাহি ভরসা। এরপরে দেখো ইহজগৎ। ভাড়া অর্থ কি? রাশি রাশি, ভাড়া ভাড়া। তো এখানে ভাড়া শব্দের অর্থ কি? ভাড়া শব্দের অর্থ হচ্ছে ধান রাখার পাত্র। ভাড়া শব্দের অর্থ কি রে? ভাড়া শব্দের অর্থ হচ্ছে তোমার ধান রাখার পাত্র। ভাড়া শব্দের অর্থ ধান রাখার পাত্রকে বুঝিয়েছে। জাহালয়ে ছিনু ভুলে, এ কথাটির মধ্যে কি প্রচ্ছন্ন রয়েছে? যা কিছু আমি নিয়েছিলাম, এই সব কিছু, যাহা যাহা জাহালয়ে ছিনু ভুলে, সবকিছু কি করলো? সে নিয়ে গেল, আমার কাছে আর কিছুই নেই। এখানে কি প্রকাশ পেয়েছে? এখানে হচ্ছে শূন্যতাবোধ প্রকাশ পেয়েছে। আমি যা কিছু নিয়ে ভুলেছিলাম সবকিছু এখন নিয়ে গেছে, আমি এখন খালি হয়ে গেছি। শূন্যতাবোধ প্রকাশ পেয়েছে। সোনার তরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিল? কোন মাস হবে? শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। কোন মাস হবে রে? এখানে মাস আছে একটাই, সেটা হলো তোমার শ্রাবণ মাস। ঋতু কোনটা? মাত্র পড়িয়েছি, ঋতু। ঋতু, ঋতুর নামটা তোমরা লিখবা। এরপরে দেখো, সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? আক্ষেপ, আক্ষেপ সেটা হচ্ছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনা, আমার যা কিছু ছিল আর কিচ্ছু নেই, সব সোনার তরী নিয়ে গেছে। আচ্ছা, চলো বিদ্রোহীতে চলে যাব। বিদ্রোহীতে চলে যাব। আচ্ছা, ওকে, বিদ্রোহী কবিতাটা শুরু করছি। বিদ্রোহী কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তোমার জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে। 1899 সালের 24শে মে। নজরুল ইসলামের বাংলা জন্ম সাল কত? বাংলা জন্ম সালটা তোমরা বলো। 1899 সালের 1899 সালের 24শে মে বলেছি। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে। 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে এবং 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে উনি মারা যান। 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে কবি মারা যান। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে একটুখানি তোমাদের দেখতে হবে, কবি কবি 43 বছর বয়সে 1942 সালে বাকশক্তি হারান। 43 বছর বয়সে 1942 সালে
বাকশক্তি হারান। এবং কবিকে কবিকে বাংলাদেশের গেজেটভুক্ত করা হয়েছে কবে, এটা তোমরা জানো? গেজেটভুক্ত করা হয়েছে কবে? এটা কিন্তু গেজেটভুক্ত ছিল না, এটা মুখে মুখে ছিল যে আহ, তাকে হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আনেন, নাগরিকত্ব প্রদান করেন, জাতীয় কবির মর্যাদা দেন 1972 সালে। 1972 সালে তাকে জাতীয় কবি বলা হয়। কিন্তু এইটাকে গেজেটভুক্ত করেছে কত সালে? এটা সাম্প্রতিক করেছে। এটা কত সালে এটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তাকে বলা হয় বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি বলা হয় তাকে, কাজী নজরুল ইসলামকে। তো চলো, আচ্ছা তার সমাধিটা কোথায়? কাজী নজরুল ইসলামের সমাধিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি বলো? প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। আর একটা কথা একটু বলে দেই, রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প কোনটি এবং শেষ গল্প কোনটি, এটাও তোমাদের একটু লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প কোনটি এবং শেষ গল্প কোনটি? প্রথম কাব্যগ্রন্থ তোমরা দেখেছো কি? বনফুল। আর একদম শেষ, তাহলে প্রথম কাব্যগ্রন্থ বনফুল, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? কবি কাহিনী। আর শেষ ছোট গল্প হচ্ছে মুসলমানির গল্প। কিসের গল্প? মুসলমানের গল্প। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার নজরুল আসো। নজরুলের প্রথম প্রকাশিত গল্প হলো বাউন্ডেলের আত্মকাহিনী। বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম গল্পের নাম কি? প্রথম গল্পের নাম হচ্ছে ব্যথার দান। ব্যথার দান। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। মুক্তি। প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে যোগবাণী। প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা। বাঁধনহারা। তো তার বিখ্যাত উপন্যাস হলো বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কোহেলিকা। তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ হচ্ছে রুদ্রমঙ্গল। এই রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে আমার পথ প্রবন্ধটি। আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যুগবাণী আছে, রাজবন্দী, জীবনবন্দী, দুর্দিনের যাত্রা, আরো বেশ কিছু রয়েছে। তো চলো আমরা সামনের দিকে যাই। বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্যের একটা বিখ্যাত কবিতা, এটা আমরা জানি, এটা লাগবে না, তোমাদেরকে আমি প্রশ্ন করব। বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমরা আমাকে অ্যান্সার করবা। আচ্ছা, ভিখারিণী প্রথম, রাইট, থ্যাংক ইউ। ভিখারিণীটি প্রথম। ভিখারিণীটি প্রথম না, এই ক্লাসের পিডিএফ পাবেন না, এই ক্লাসে এমনি করেন। পিডিএফ আমি দিয়ে দেবনি, পিডিএফ আমি দিয়ে দেবনি। প্রথম গল্প হচ্ছে বনফুল। শ্রেষ্ঠ গল্পটা কি? মুসলমানির গল্প। মুসলমানির গল্প। আচ্ছা, আপনাদের জন্য না পিডিএফ ডাউনলোড করা খুবই সহজ হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা চ্যানেল দিয়ে দিচ্ছি। এই চ্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজে পিডিএফ গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন। কি সার্চ করবেন? সহায়ক ইডু। হ্যাঁ, এটা সার্চ করবেন, সহায়ক ইডু। আমি দেখি কমেন্ট বক্সে দিয়ে দেওয়া যায় কিনা, যদি পসিবল হয়। হ্যাঁ, এই সহায়ক ইডুতে একটু ঢুকবেন, ঢুকলে আপনারা হচ্ছে মানে লিখে সার্চ করবেন, একটা চ্যানেল পাবেন। ওই চ্যানেলে আজকের ক্লাসের পরে আমার আজ পর্যন্ত হয় অ্যাডমিশনের যতগুলো ম্যারাথন ক্লাস হয়েছে 6টা ক্লাসের লেকচার শিট আমি দিয়ে দেব। আর চ্যানেলের লিঙ্কটাও কমেন্ট বক্সে দিয়ে দেব। ওকে, আসেন যেখানটাতে ছিলাম। আচ্ছা, এইটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের, এটা কিন্তু দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতার নাম বিদ্রোহী কবিতা। প্রথম কবিতার নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে লেখো। আসো, আমি এইটাতে থাকবো না রে ভাই, আমি খুব ঝটপট চলে যাব। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে সোনার তরী কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বিদ্রোহী কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই কবিতাটিতে কাজী নজরুল ইসলাম, এটা লেখা হয়েছে তোমার সাধু এবং চলিত রীতিতে। এখানে কি প্রকাশ পেয়েছে? বিদ্রোহী কবিতাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে কবির, ব্রিটিশদের বিরুদ্ধে কবির কি প্রকাশ পেয়েছে বলতো? ক্ষোভ
এবং বিদ্রোহ প্রকাশ পেয়েছে। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ পেয়েছে। আমি একটু আমার ভাষায় বলি। হ্যাঁ, কবি শুরু থেকে ভয়ঙ্কর বিভিন্ন রূপের কথা বলেছেন। কবি বলেছেন, বল বীর, বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। তো এই যে কবি নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতেছে, নিজেকে ভয়ঙ্কর হিসেবে প্রকাশ করতেছে, যে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি আমি বলরাম, হল বলরাম স্কন্ধে। কবি বলতেছে যে আমি বলরাম স্কন্ধে, আমি তোমার পৃথ্বীর মহাভয় পৃথ্বীর, আমি অরফিয়াসের বাঁশের বাঁশুরি। এইভাবে একের পর এক কবি যে নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতেছে। এই কবিতায় কবি দু ধরনের রূপ প্রকাশ করেছে, একটা ভয়ঙ্কর, একটা সুন্দর, মানে কোমল, নরম। কবি বলেছে যে আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিস খান তো খারাপ ছিল, ভয়ঙ্কর ছিল, দুর্ধর্ষ ছিল। কবি ব্রিটিশদের বলতেছে আমি কিন্তু দুর্ধর্ষ। আবার বলতেছে আমি বেদুইন, মানে বেদুইনদের জীবন অনেক বিদ্রোহ করে চলতে হয়। কবি বলতেছে আমিও কিন্তু সেরকম বিদ্রোহী। কবি বলতেছে যে একদম শুরু থেকে কবিতার আমি যদি তোমাকে দেখাই যে আমি উন্মন মৌনদাসীর, আমি ইসরাফিলের সিংহার মহাঙ্কার, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। তাহলে এই যে কবি বলতেছে আমি ভাঙি, আবার আমি গড়ি। আমি কাদের ভেঙে দেই? আমি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তিকে ভেঙে দেই। আবার আমি সৃষ্টি, যারা নির্যাতিত নিষ্পেষিত তাদেরকে আমি করে দেই। তো এই পুরো কবিতায় কবির দুটো রূপ প্রকাশ পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইটা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এখানে কবির প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে, প্রেম এবং দ্রোহ প্রকাশ পেয়েছে। তাহলে এক হাতে মম বাঁশের বাঁশুরি, বাঁশের বাঁশুরি মানে কবি বাঁশি বাজাচ্ছে, কবি প্রেমিক। আর হাতে রণতুর্য, কবি যোদ্ধা, কবি যুদ্ধ করে। আসো, কবি কি বলছে, আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ। ইয়েস, ইয়েস, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, এইটা মনে থাকার দরকার নাই তোরে বাপ, এটা শোনো না তুমি, তুমি শুনতে শুনতে মুখস্থ করে ফেলো। মাত্রাবৃত্তে ছন্দে রচিত, বিদ্রোহী বলো, সোনার তরী বলো, সবই মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আসো, এই কবিতাটি যদি আমি শুরু থেকে বলি, বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি, বলো বীর। আচ্ছা, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। একটু ব্যাখ্যা করি। কবি এই যে শুরু থেকে বলতেছে, আরে আমি ভয়ঙ্কর, আমি সবকিছু টেনে করি চুরমার, আমি সবকিছু ছিঁড়ে ফেলি। আচ্ছা, এইটা কবি বলে না, এটা আমি বলতেছি। তো কবি এটা ব্রিটিশদের ভয় দেখাচ্ছে। আমার পূর্বপুরুষ কি বলতো? আমার পূর্বপুরুষ অরণ্য এবং সাপদের কথা বলতো, আমি কিন্তু তাদের উত্তরসূরি। আমি কিংবদন্তির কথা বলছি, যারা পড়েছো তারা বুঝবা এটা। কবি বলছে আমি ভরা তরি করি ভরা ডুবি। এটা হচ্ছে ব্রিটিশ সিংহাসন, ব্রিটিশ শাসন ব্যবস্থা। এই ব্রিটিশ শাসন ব্যবস্থাকে কি বলা হচ্ছে? ভরা তরি, যে আমি ভরা তরি ভরা ডুবি করে ফেলি। এই ব্রিটিশ রাজ সিংহাসনকে আমি ভরা ডুবি করে ফেলবো। আচ্ছা, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো কি? সাবমেরিন থেকে, অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে যে ক্ষেপণাস্ত্র ছাড়া হয়। তারপরে কবি বলছে
তোমাদের কেমন ফিল হয় আমি জানি না, বাট এই কবিতাটা যখন আমি পড়ি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কবি কি বলেছে, আমি সব ছিঁড়ে ফেলি, তারপরে বলছে আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী, আমি ধৈর্যটি, আমার জটা ধরা চুল, আমি শিবের মতো, মহাপ্রলয়ের আমি নটরাজ। মহাপ্রলয় কি করেছে? শিব। শিবের হচ্ছে অনেক চুলগুলো জটা ধরা, এবং শিব কি করেছে? এলোকেশে ঝড় অকাল বৈশাখীর মতো ভয়ঙ্কর রূপে ফিরে আসে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। এই সুত শব্দের অর্থ হচ্ছে, সুত শব্দের অর্থ হচ্ছে তোমার কি, পুত্র, আর বিধাত্রীর মানে হলো স্রষ্টা। বলবীর চির উন্নত মমস্বী, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি আবাসন, নিশা আবাসন, আমি ইন্দ্রাণী সৌধ, হাতে চাঁদ, ভালে সূর্য। হাতে চাঁদ, ভালে সূর্য মানে কি? ইন্দ্রাণী সুতটা কে? ইন্দ্রাণী অর্থাৎ যিনি ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রের স্ত্রীকে কি বলা হয়? বলা হয় ইন্দ্রাণী। আর ইন্দ্রাণী সুতকে? জয়ন্ত। ইন্দ্রাণী সুতকে রে, বলো, আমি জয়ন্তর মতো ভয়ঙ্কর। এই যে ইন্দ্রাণী সুত, ইন্দ্রের পুত্র জয়ন্ত। আচ্ছা, আমার হাতে চাঁদ, ভালে সূর্য, ভালে সূর্য, হাতে চাঁদ, ভালে সূর্য, ভালে সূর্য, তাহলে কোথায় সূর্য? কপালে সূর্য। আমি কতটা শক্তিশালী, কতটা ক্ষমতাধর, আমার চাঁদকে আমার হাতের মুঠোয় নিয়ে আসি, সূর্যকে আমার কপালে নিয়ে আসি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুজ, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি ভয়ঙ্কর, আমি আপনারে ছাড়া কাহারে করি না কুর্নিশ। আচ্ছা, আমি বজ্র, আমি ঈশান, বিশানে ওঙ্কার, যেটা হচ্ছে শিবের প্লয়বাসী, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত, আর ধর্মরাজের দণ্ড কি? মৃত্যু। মৃত্যু। যমরাজ তার অপর নাম ধর্মরাজ। আমি চক্র, মহাশঙ্খ, প্রণবনাথ প্রচন্ড। এগুলো আমরা পড়িয়ে ফেলছি, তাই না? এগুলো আর পড়াবো না। আসো, চলো আমি না এখান থেকে ডিরেক্ট এমসিকিউতে চলে যাবো। হ্যাঁ, এখানে ডিরেক্ট এমসিকিউতে চলে যায়, তার একটু দেখিয়ে দিই। এখানে মলয় পর্বতের কথা বলা হয়েছে, এখানে ঋতুর ভিতরে বর্ষা ঋতুর কথা বলা আছে। বিদ্রোহী শব্দটি 6 বার এসেছে, সর্বমোট 56টি লাইন রয়েছে। তাহলে এটা কোন ঋতুতে হবে? বর্ষা ঋতু। সোনার তরীটা কোন ঋতুতে ছিল যেন? সোনার তরী, অ্যান্সার করো। কোন মাস ছিল? কোন মাসের গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরেছিল? অ্যান্সার করো। আচ্ছা, ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এখানে বিভিন্ন কথাগুলো বলা আছে, আমি এখানে টাইম নেব না। আমি ডিরেক্ট ইয়েতে চলে যাব, এমসিকিউতে চলে যাব। হ্যাঁ, তোমরা অ্যান্সার করো। কবি, বিদ্রোহ কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হুতাশির। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। এখানে প্রেম দ্রোহ প্রকাশ পেয়েছে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? তিনি জন্মগ্রহণ করেছে তোমার 1899 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরে আসো, কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছে? বলেছে আমি অভিশাপ পৃথিবীর, আমি অভিশাপ পৃথিবীর। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছে বলতো? পৃথিবীর অভিশাপ হিসেবে ঘোষণা করেছে, আশীর্বাদ না, অভিশাপ। কবি সব ভেঙে চুরমার করেন কেন? কবি সব ভেঙে চুরমার করেন নতুনের আবাহনে। তিনি নতুন ভাবে সবকিছু আবার বানাবেন। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, কবি কিভাবে অতিক্রম করেন? আমি ভেঙে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তাহলে কবি কি করে? ভেঙে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। নাকি দলে যায়? দলে যায় নাকি ভেঙে যায় বলেন তো? কবি কি এটা দলে যায়, দলে যায় নাকি ভেঙে যায়? দলে যায় নাকি ভেঙে যায় বলো তো? আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কি করে? কবি দলে যায়, দলে যায়, দলে যায়, দলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি কি মানে না? মানে না কোনো আইন। কবি মানে না কোনো আইন, কোনো আইন মানে না। কবি নিজেকে কেমন ঝড় বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কবি বলেছে আমি এলোকেশে ঝড়, আমি এলোকেশে ঝড়।
যে ঝড়ে আমার কেশগুলো এলোমেলো হয়ে থাকে, সেই ঝড়। কবি নিজেকে কার বিদ্রোহী সুদ বলেছে? আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রী। বিদ্রোহী সুদ কার কার? বিশ্ববিধাত্রীর বিদ্রোহী সন্তান। আমি ইন্দ্রাণী সুদ। ইন্দ্রাণী সুদটা কে? ইন্দ্রাণী সুদের নাম লেখো তো তোমরা। ইন্দ্রাণী সুদটা কে? কাকে ইন্দ্রাণীর সুদ বলা হয়? ইন্দ্রের সুদ কে? ইন্দ্রের পুত্র কে? ইন্দ্রাণী সুদ, ইন্দ্রের পুত্র হচ্ছে জয়ন্ত। ইন্দ্রের পুত্রের নাম কি রে? ইন্দ্রের পুত্রের নাম হলো জয়ন্ত। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ, আমরা প্রতিদান বলবো। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তারি লাগি। আচ্ছা, আসো, এই কবিতাটি লিখেছেন জসিম উদ্দিন। উদ্দিন, বানানটা খেয়াল করবা, এই বানানটা থেকেই প্রশ্ন হয়। বানানটা থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়, জসিম উদ্দিন বানানটা থেকেও। এরপরে দেখো, আমাদের টেক্সট বুকের একমাত্র লেখক যিনি তার আহ কলেজ জীবনে, পড়াশোনা অবস্থায়, তার একটি কবিতা পাঠ্যভুক্ত হয়েছিল, স্কুলের পাঠ্যভুক্ত হয়েছিল, সেটা হচ্ছে কবর কবিতা। কোন কবিতা? কবর কবিতা। তারপরে দেখো তুমি, যেটা সে ছাত্র অবস্থায় স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা সাহিত্য বিভাগে অধ্যক্ষের কাজ করেন 6 বছর। আচ্ছা, তারপরে আমি যদি দেখি, জসিমউদ্দিন বিএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, প্রত্যেক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। গোবিন্দপুর গ্রামে। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি, প্রথম উপন্যাস বোবা কাহিনী। তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি ছিল? কবি কাহিনী। আর আমাদের জসিমউদ্দিনের প্রথম উপন্যাসের নাম বোবা কাহিনী। বোবা কাহিনী। এরপরে আসো, আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল জীবন কথা। তার বিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ, যেটা ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলে দিচ্ছি। নকশি কাঁথার মাঠের কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ করেছেন ই এম মিলফোর্ড। ই এম মিলফোর্ড ইংরেজি অনুবাদ করেছে, ই এম মিলফোর্ড। এবং এইটার তোমার ইংরেজি অনুবাদকৃত গ্রন্থের নাম হচ্ছে দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। আচ্ছা, গ্রন্থসমূহ এখানে রয়েছে সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, তার স্মৃতি কথা এবং ভ্রমণ কাহিনী রয়েছে। ঠাকুরবাড়ির আঙিনায়, জীবনের কথা, চলে মুসাফির, হলদেপরির দেশে, যে দেশে মানুষ বড়, ইত্যাদি ইত্যাদি। জসিমউদ্দিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1969 সালে। আচ্ছা, এইটার পড়াবো না বাবা, রবীন্দ্রনাথ, এটা হচ্ছে জসিমউদ্দিনের বালুচর নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমার প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রতিদান, প্রতিদান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রতিদান বালুচর নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি একটু বলি, তোমরা মাইন্ড করিও না, ক্লাসটা নিতে আমার একটু কষ্ট হচ্ছে। তোমাদের হয়তো আমি কালকে রাত্রে, জানো কিনা, আমি একবার পোস্ট দিয়েছিলাম, কেউ কেউ দেখেছো কিনা দেওয়ার, আমি জাস্ট 5 সেকেন্ডের মাথায় ডিলিট করি। আমি আজকে সকালে ক্লাসটা ক্যান্সেল করেছিলাম, যে আমি ক্লাসটা নেব না। আমার জ্বরটা অনেক বেশি মাত্রায় ছিল রাত্রে, বাট সকালে দেখতেছি না, জ্বরটা অনেকটাই কমে আসছে, এই জন্য ক্লাসে ঢুকেছি। আমি এখন যে ক্লাসটা নিচ্ছি, এটা আমার শরীরের শক্তিতে না, সম্পূর্ণটা মনের শক্তিতে নিচ্ছি। মানে আমার শরীরে বল নাই ক্লাসটা নেওয়ার মতো, বাট আমি মনের বলে ক্লাসটা নিচ্ছি। আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্রত্যেককে একটু উপকৃত হও, একটু ক্লাসটাতে থাকো। আমি কিন্তু এই টপিকগুলোর উপর ক্লাস নিয়েছিলাম। আমি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, হয়তো আমি কিছুক্ষণ 2-4টা কবিতা বা 5-7টা কবিতা, হয়তো 11টা কবিতা পড়ানোর পরে আমি বলতে পারি যে গল্প বা ব্যাকরণের পাঠগুলো তোমরা ইউটিউব থেকে টেনে টেনে রিভিশন করে নিও। আমার পক্ষে পুরোটা কমপ্লিট করানো সম্ভব হচ্ছে না, বাট যতক্ষণ আমি লাইভে আছি, তোমরা প্রত্যেককে একটু মনোযোগ দিয়ে দেখিও প্লিজ। এগুলো না, মানে তোমাদের বুঝাতে পারবো না। এগুলো তোমরা যখন বাবা মা হবা তখনই কেবল বুঝবা, এর আগে বুঝবা না। আমি কিন্তু বাবা মা হই নাই, কিন্তু মানে আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি
যে এই যে আমি তোমাদের পড়াচ্ছি না, এইটা হচ্ছে মানে আমার একটা রেস, আমার একটা চ্যালেঞ্জ, যে আমি আমার ভার্সিটির, আমার ডিপার্টমেন্টের, আমার ফ্রেন্ড সার্কেল সব কিছু ছেড়ে দিছি। আমার ফ্রেন্ডদের সাথে আমার বহুদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, আড্ডা হয় না, সবার সাথে সবকিছু বন্ধ করে দিছি শুধু তোমাদের কেন্দ্রিক থাকার জন্য। সারাটাক্ষণ তোমাদের নিয়ে, হয়তো 2 দিন 3 দিন পরে একদিন লাইভে আসি, কিছুক্ষণ ক্লাস নেই, বাট বাকি সময়টাও আমাদের নিয়ে থাকে। ইয়েস, তোমাদের জন্যই বিভিন্ন কিছু করতে হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালস বানাতে হয়, বিভিন্ন স্লাইড বানাতে হয়, বা ক্লাসের প্ল্যান করতে হয়, অন্য অন্য কাজই করতে হয়। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, যতক্ষণ ক্লাসে আছি প্লিজ, আমি না শুধু, কোনো টিচারকেই ক্লাসটাকে অবজ্ঞা করিও না, একটু মনোযোগ দিয়ে দেখো। ওই যে বলছিলাম না, যখন বাবা মা হবা তখন বুঝবা, দেখবা যে তুমি আহ, মানে তোমার সন্তান যদি ভালো কিছু করে, এর জন্য তুমি নিজের শরীরে রক্ত বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করবে না। ওটাই তোমার আনন্দ লাগবে। তোমার হাজারো কষ্টকে তোমার নিজের কাছে আনন্দ মনে হবে যখন তোমার সন্তান ভালো কিছু করবে। তো এই যে তোমরা ক্লাস করতেছো, এইটার যে বড় উপহার আমার লাইফে আর পাওয়ার কিছু নাই। আমি যখন দেখি যে ভোর 7টার দিকে উঠে লাইভ শুরু করলাম, 300 350 স্টুডেন্ট লাইভটা দেখতেছে, তখন এইটার যে বড় প্রাপ্তি আমার লাইফের দরকার নাই, এনাফ। এবং আমার ক্লাসগুলো দেখে ইউটিউবে হাজার হাজার শিক্ষার্থীরা দেখে ওরা পরীক্ষায় ভালো করতেছে, এর চেয়ে বড় গিফট আমার লাইফের পেতে পারি না আমি। আচ্ছা, আবারও চলে যাচ্ছি তোমাদের বি ইউনিটের, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়েছে, তোমাদের সবার জন্য আমি ছোট্ট একটা গিফটের ব্যবস্থা রাখছি। যতজনের সাথে দেখা হবে প্রত্যেকে একদম ছোট, হ্যাঁ, একটা করে গিফট সবার জন্য থাকবে, যেন আমাদের স্মৃতিটা তোমাদের মনে থাকে, আমাদের স্মৃতিটা রয়ে যায়। যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পড়েছে পরীক্ষার পরে, আমার আবার ওই দিনই ফ্লাইট, হ্যাঁ, আমি একটু ওমরা করতে যাব, তোমাদের হয়তো এর আগে বলেছিলাম 13 তারিখে। তো 13 তারিখে আমার ফ্লাইটের দিয়েছি, কারণ ওইদিকে আবার আমার 28 তারিখ থেকে ভার্সিটি খুলবে। তো ওই দিনই তোমাদের পরীক্ষা, আমি হয়তো ধরো তোমাদের পরীক্ষার পরে আরো ঘন্টাখানিক থাকবো। 12:30টায় পরীক্ষা শেষ হলে আমি 1:30টা পর্যন্ত থাকবো তোমার ইয়েতে, ওই বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তো তোমরা যাদের যাদের সম্ভব হয় সবাই বটতলায় আসবা। হুম, তোমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। আর যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে বিভিন্ন জেলায়, তোমাদেরও চিন্তার কিছু নেই, তোমাদের সাথেও পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। হুম, দোয়া করবা ভাইয়াদের জন্য। আর ওই যে শুরুতে বললাম না, যে এই ক্লাসটা নিচ্ছি হচ্ছে সম্পূর্ণ মানসিক শক্তিতে, মনোবলে। এই ক্লাসটা ওই শরীরের শক্তিতে নিতে পারতেছি না। ওকে, দেখো, তোমরা ওই একপাক্ষিক কোনো কিছু সুন্দর না পৃথিবীতে। হুম, অন সাইড জিনিসগুলো ভালো হয় না, টু সাইড লাগে। তো তোমরাও একটু তোমাদের জায়গা থেকে এই ভালোবাসাটা বোঝো। আমরা যেরকম সাইকো হয়ে গেছি, তোমাদের জন্য পাগল হয়ে গেছি, তোমরাও একটু পাগল হয়ে 3টা দিন পড়ো। আমি তোমাদেরকে এই ক্লাসটা খুব শীঘ্রই শেষ করে দেবো, হয়তো আমি পারবো না, আমি যা বুঝতেছি। আমি আরো আরো 2টা ঘন্টা যদি আমি থাকি, 2টা ঘন্টাই একটু আমার সাথে থাকো। আমি তোমার 7 8 ঘন্টা আটকে রাখবো না। হুম, 2টা ঘন্টা আমি যতটা পারি পড়াবো, যতটা পারি রিভিশন করাবো, তারপরে আমি আবার শেষ করে দেবো। প্লিজ থাকো, যেও না। ওকে, থাকো। দেখো, এই কবিতায় কবি পরার্থপর চেতনার প্রকাশ ঘটেছে। এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে। কারণ পরার্থপরতাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। পরার্থপর মানুষই প্রকৃত সুখী হয়। কবির চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজ সংসারে বিদ্যমান হিংসা, বিভেদ, বৈষম্য। আচ্ছা ভাইয়া, পরার্থপরতাটা কি? যে তোমারে কাঁটা দেয় তুমি তাকে ফুল দাও, যে তোমাকে থাপ্পড় দেয় তুমি তাকে মিষ্টি একটা হাসি দাও, যে তোমার ঘর ভেঙে দেয় তুমি তার ঘর বেঁধে দাও। এটাই পরার্থপরতা। এখানে কবি সর্বংসহ মনোভাব প্রকাশ পেয়েছে, পরার্থপরতা প্রকাশ পেয়েছে। আসো, কবিতাটা পড়াবো না, কবিতাটার অর্থটা বুঝাবো। এটা কি? মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। তাহলে আমরা 3টা কবিতায় কি পেলাম? মাত্রাবৃত্ত ছন্দে রচিত পেলাম। এই কবিতাটি, প্রতিদান কবিতাটি পুরোটাই সাধু ভাষায় রচিত, কিন্তু বিদ্রোহী এবং সোনারতরী কি ছিল? সাধু এবং চলিত মিশ্রণে ছিল। আচ্ছা, আমরা যদি দেখি মূল বাণী কি রয়েছে,
এটার মূল বাণী হচ্ছে কি, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে, ক্ষুদ্র 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 আচ্ছা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিদান কবিতাটি সংকলিত হয়েছে বালুচর নামক কাব্যগ্রন্থ থেকে। বালুচর নামক কাব্যগ্রন্থ থেকে। এই কবিতায় মোট চরণ সংখ্যা কতটি? 18টি। প্রতিদান কবিতায় মোট চরণ সংখ্যা 18টি এবং এটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মূল বাণী হচ্ছে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরতাকে, এবং প্রথম লাইন আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। শেষ লাইনটা হচ্ছে আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর। ওকে, কবি কার জন্য ঘর বাঁধেন? যে কবির জন্য ঘর ভাঙিয়াছে। কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? কবিকে যে পর করেছে। যে কবির ঘুম করে কেড়ে নিয়েছে, কবি তার জন্য দীঘল রজনী জাগেন, মানে দীর্ঘ রাত তার জন্য জেগে থাকেন। যে কবির কুল ভেঙেছে, কবি তার কুল বেঁধে দেন। কুল ভাঙা বোঝো তো? আচ্ছা, তারপরে আসো, যে কবির বুকে আঘাত করেছে, কবি তার জন্য কাঁদেন। প্রতিদান কবিতায় কোন ধরনের ফুলের উল্লেখ আছে? রঙিন ফুলের উল্লেখ আছে। কবি কার মুখ নিরন্তর সাজাতে থাকেন? কি দিয়ে? রঙিন ফুল দিয়ে নিরন্তর মুখ সাজাতে থাকেন। বিষে ভরা বানের বদলে কবি দিতে চেয়েছেন বুক ভরা গান, এবং কাটার বদলে দিতে চেয়েছেন ফুল। কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ কি? আত্মত্যাগ এবং মহানুভবতা। কবির বুকে যে কবর বেঁধেছে, কবি তার কি করেছে? রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ করেছে। আচ্ছা, আমি না তোমাদেরকে কিছু কাজ দিব। কিছু কাজ দিলে কেমন হয়? কালকে রাত্রে আমি এটা ভাবছিলাম, কিন্তু ভাবার পরে ভাবলাম যে আমি যদি ক্লাসটা ক্যান্সেল করে দেই, জিনিসটা খারাপ হয়ে যায়। তো আমি না ক্লাসটা ক্যান্সেল করব না, একটা কাজ করে দেই। তোমরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবা। তোমরা যদি আমার কথা বোঝো, তাহলে আমি ক্লাস এন্ড করে দেব। কথা বোঝার চেষ্টা করবা মনোযোগ দিয়ে। হ্যাঁ, তারপরে আমরা আবার বাকি ক্লাস কন্টিনিউ করব। আমি কালকে রাত্রে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট তোমরা ভুল বুঝতে পারো, এই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিছি। ওই ভিডিওটাতে আমার কিছু কথা ছিল যে আমি তোমাদেরকে আর ক্লাস নেব না, বি ইউনিটের আগে আর ক্লাস নেব না। কেন বলছিলাম এটা বলি এবার, যে তোমাদের যে 3টা দিন আছে, আজকে, আগামীকাল, আগামী পরশুদিন, আজকে, আগামীকাল, আগামী পরশুদিন, এই 3 দিনে তোমাদের আমি কিছু কাজ দেব। আজকে সারাদিন তোমরা ধরো যে কোনো একটা সাবজেক্ট ধরলাম, বাংলার ইউটিউব থেকে শুধু রিভিশন ক্লাস দেখবা, ইচ্ছা মতো টেনে দেখবা, 1.5 দিয়ে দেখবা, এবং নিজের সুবিধা মতো দেখবা। শুধু নোমান ভাইয়েরই ক্লাস করতে হবে এমনটা না। তোমার যদি মনে হয় বাংলা নোমান ভাইয়ের চেয়ে ভালো আর একজন বুঝিয়েছে, কারণ এক একজনের সেটা দেখবা। সারাদিন, আজকে সারাদিনের তুমি রিভিশন করবা, একটা করে কবিতা পড়বা। সেই কবিতাটার উপরে, বা তুমি প্রথমে ধরলাম নোমান ভাইয়ার চ্যানেলে 3 ঘন্টায় 11টা কবিতা পড়ানো আছে, 11টা কবিতা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা। ওইটাকে তুমি আরো টানবা, টেনে ছোট করবা। কতক্ষণ করবা? 3 ঘন্টার ক্লাসটাকে তুমি টেনে 2 ঘন্টায় দেখে ফেলবা। আচ্ছা, মাঝে বিরতি টিরতে থাকতে পারে। কাজ বুঝবা পাখিরা, তোদেরকে কথা বলতে গেলে চোখে পানি চলে আসে। আমি যা বলি এটা শুনবা, এটা মানবা, এটা বুঝবা। ওকে, দেখো, তোমরা যা কি এটা তোমরা বুঝবা না, পরে বুঝবা। তোমাদের ফার্স্ট কাজ কি? তোমরা 3টা দিন 3টা সাবজেক্ট জন্য ভাগ করে নাও। শুধু রোমান ভাইয়া না, কালকে রাতে আমি ভিডিও শুট করছি, সেই ভিডিও আপলোড করছি, 10 সেকেন্ডের মাথায় ডিলিট করে দিছি। যে ভিডিও দেখলে তোমরা ভুল বুঝতে পারো, সেজন্য আমি লাইভ ক্লাসে তোমাদের এই প্রপোজাল রাখবো। তোমরা যদি এটা পছন্দ করো, তাহলে আমি আর ক্লাস নেব না। সেটা হলো, আজকে সারাটা দিন তোমরা কি করবা? যে কোনো এক সাবজেক্ট তোমার যেটা কঠিন লাগে, ভাই আমি আজকে সারাদিন ইংলিশ পড়বো, সারাদিন ইংলিশ ক্লাস দেখবা। ইউটিউবে যে কোনো স্যারেরটা দেখো, আমারটাই দেখতে হবে এমনটা না। তুমি রফিক স্যারেরটা দেখতে পারো, তুমি অমক ভাইয়ারটা দেখতে পারো, তুমি জাওয়াত ভাইয়াটা দেখতে পারো। আদিল ভাইয়া চমৎকার ক্লাস নিয়েছে 4-5 ঘন্টায়, 5 ঘন্টা 6 ঘন্টা, ওই ক্লাসগুলো দেখো। তুমি যে কোনো ভাইয়ার সারাদিন একদিন শুধু ইংলিশ ক্লাস দেখো, ওই দিন
বাংলার জিকে ভুলেও টাচ করবে না। আর এই 3 দিন কোনো ভাইয়া লাইভ ক্লাস দেখবা না, ইনক্লুডিং মি। আমি এই জন্য লাইভ ক্লাস নেব না। লাইভ ক্লাস বাদ। লাইভ ক্লাসের টাইম নষ্ট হয়। লাইভ ক্লাস কিসের টাইম নষ্ট হয় ভাইয়া? লাইভ ক্লাসে ক্লাস টানা যায় না। কিন্তু অনেকে আবার আসলে লাইভ ক্লাস ছাড়া মজা পাও না, না লাইভ ক্লাস দেখবা না। নিজের সাইকোলজিকে কন্ট্রোল করা শেখো, নিজের মানসিকতাকে কন্ট্রোল করা শেখো। তাহলে কি করবা? একদিন শুধু বাংলা পড়লা, আর একদিন শুধু জিকে ক্লাস করবা আর জিকে পড়বা। ইউটিউবে চমৎকার চমৎকার ভাইয়া আছে, যেমন ফেসবুকে তোমরা শাহিন ভাইয়ের ক্লাস দেখবা। শাহিন ভাইকে চেনো? জিকের শাহিন ভাই, শাহিন জিকে, শাহিন ভাইয়ের ক্লাস। তারপরে যত ভাইয়া আছে তোমার যার ক্লাস ভালো লাগে সারাদিন ইউটিউবে দেখবা, ফেসবুকে না কিন্তু। এবং ইউটিউবে কি করবা? টেনে দেখবা যে যে টপিক। এটা একটা উপায়। আর একটা উপায়, সারাদিন বই রিভিশন করবা। আগামী একদিন সকাল থেকে রাত পর্যন্ত বই এক পাশ থেকে ধরবা আর এক পাশ শেষ করবা। আমি অন্য টিচারদের খবর জানি না, তবে আমার ক্লাসগুলো আমি তোমাদের 7টা ভিডিও দিয়েছি। 7টা ভিডিওর একটা প্লেলিস্ট করে দিয়েছি। ওই প্লেলিস্টটা তোমরা সবাই কি করবা? সুন্দর করে রিভিশন করবা। আর 7টা ক্লাসেরই পিডিএফ স্লাইড আমি আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে এখন আপলোড করে দিব। নাম কি? সহায়ক ইডু লিখে সার্চ দিলে চ্যানেলটা আসবে। আমি এই ক্লাসটা এন্ড করে আপলোড করে দিব। তাহলে 7টা ক্লাস রিভিশন দেখবা। ইংলিশের সারাটা দিন পড়ো। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই আছে তোমাদের কাছে? অথবা মাস্টার, মাস্টার অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা যে কোনো প্রকাশনী ইংলিশ বই নিবা, খালি প্র্যাকটিস করবা। একটা বাস্তব কথা বলি, বাংলাদেশের লাখখানেক স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে। এই স্টুডেন্টগুলোর ভিতরে অ্যাটলিস্ট 50-60 হাজার স্টুডেন্ট আছে যারা সর্বোচ্চ সিরিয়াস। বি ইউনিটে যদি 1,20,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, এর ভিতরে সর্বোচ্চ সিরিয়াস, হাই সিরিয়াস 50-60 হাজার যারা হাল ছাড়ে নাই। কিন্তু সুযোগ আছে 50-60 হাজারের নাই, মাত্র কয়েক হাজার চান্স পাবে। তো আমি কি বলবো, তারা কি ওই ওই কয়েক হাজারই শুধু মেধাবী? না রে বাপ, সবাই মেধাবী, সবাই মেধাবী। তোমরা এখানে আল্লাহ যাদেরকে কবুল করে, যারা শেষ মুহূর্তে এসে নিজেদের স্ট্র্যাটেজিটা ধরে রাখতে পারে। আমি একটু রিটেন দেখাই দিব, এখনই দেখাই দিব। চিন্তা করো না, আমি লাইভ এন্ড করতেছি না, আমি পড়াবো, আরো একটু পড়াবো, চিন্তা করিও না। তো আমি তোমাদেরকে কিছু টাস্ক দিচ্ছি। আমি যেহেতু রিটেনের উপর ওইরকম ভালো কোনো ক্লাস আপলোড করি নাই, রিটেনটা আমি এখন দেখাবো। আর সাহিত্য পাঠটা, এমসিকিউ পাঠটা আমার ওই 6টা-7টা ম্যারাথন ক্লাস, 6টা ম্যারাথন ক্লাস দেখতে তোমার 12 ঘন্টা লাগবে না। তুমি টেনে টেনে দেখবা। হ্যাঁ, আর আমার ক্লাস দেখলে বই পড়া লাগবে না, কারণ আমি ক্লাসে তোমাকে রিভিশন করাই। হ্যাঁ, রিভিশন করাই। তো তোমরা ওই ক্লাসগুলো দেখো। আর আমি তাহলে একটু রিটেন পড়াই, কি বলো? আমি কি একটু রিটেন দেখাই দিব? আমি একটু রিটেন দেখাই দিব? আমি রিটেন দেখাই দিই। হুম, শাহিন ভাই অনেক ভালো ক্লাস নেয়, তাই না? জোস, আমি তো জানি। ওকে, শোনো, বাংলা কাল থেকে আজ রাত্রে শেষ করছি। ইয়েস, গ্রেট। তোমরা প্রত্যেককে এই ক্লাসগুলো রিভিশন করবা। আমি না একটু কথা বলি, আরো 1 মিনিট কথা বলবো, 1.5 মিনিট কথা বলবো, তারপরে 1.5 মিনিট পরে যাব তোমাদের সাথে। হয়তো আমার জার্নি শেষ হয়ে যাবে। আমি হয়তো তোমার এই মাসের শেষে ওমরা থেকে এসে হয়তো যদি সুস্থ থাকি, আমার সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাচ্ছে। আমি কয়টা ক্লাস নিতে পারবো জানি না, বাট আমি এইটুকু বলতেছি যে আমার কোনো পার্সোনাল লাইফ ছিল না লাস্ট কয়েকটা মাসে। তো তোমাদেরকে নিয়েই পুরোটা সময় ছিলাম। তোমরা ভাইয়ের জন্য দোয়া করবা, যেন ভাইয়া, তোমরা আমাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়ে যেতে চাই। আমি মাঝে মাঝে কিছু মোটিভেশনাল ক্লাস নিলে সেখানে অনেকে প্রশ্ন করে কি, আমাকে জিজ্ঞেস করে যে আপনি নিজে কি করছেন? আপনি এলন মাস্কের গল্প বলেন, আপনি নিজে কি করছেন? আপনি এসে এর ওর গল্প শোনাচ্ছেন। হ্যাঁ, আমি নিজে কি করছি সেইটা আমি বলবো। আহ, আমরা চলো একটু রিটেনটা দেখাই। আমি পুরোটা সময়, ওয়েট, একটু রিটেনটা দেখাই। রিটেনটা না দেখালে তোমাদের সাথে এটা অন্যায় করা হবে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের পুরোটা কমপ্লিট করাবো। দাঁড়াও, হ্যাঁ, একটু রিটেনটা দেখাই।
আমি না একদল স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখে, যারা বিশ্বাস করে, এমন কিছু পাখিকে নিয়েছিলাম। হ্যাঁ, তো ওকে, হ্যাঁ, আমি তোমাদের রিটেন গুলো দেখাবো। তো চলো আমরা রিটেনটা শুরু করি। রিটেন কিভাবে লিখবা, কত মার্ক পাবা, সবই দেখিয়ে দেব। তো তার আগে কি বলতেছিলাম, ও আচ্ছা, আমি কিন্তু আহ সোনার চামচ মুখে নিয়ে বড় হইনি, এবং আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এইটা আমি নিজে বিশ্বাসই করতাম না, অ্যাডমিশন টেস্টের সময় বিশ্বাস করতাম না। এই জন্য আমার ফার্স্ট চয়েস সবসময় ছিল কি, বিউপি। তো এগুলো গল্প করার টাইম এখন না, চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওগুলো পরে কোনোদিন সম্ভব হলে তোমাদের গল্প শোনাবো। ওকে, আসো রিটেন দেখাই। আমরা এবার রিটেনে চলে যাব। আমাদের প্রত্যেকটা গল্প, সকল গল্পের উপর আমার ক্লাস আপলোড করা আছে। আমি যদি তোমাদের পড়াই, আমি কেন এখন পড়াবো না? কারণ এখন যদি আমি তোমাকে সবগুলো কবিতা পড়াতে যাই লম্বা টাইম লাগবে। তার চেয়ে আমি তোমাদের 2.5 ঘন্টায় সবগুলো কবিতা কমপ্লিট করিয়েছি, ওটা ইউটিউবে দেওয়া আছে। তুমি টেনে 1.5 ঘন্টা বানায় ফেলবা, 2 ঘন্টা বানায় ফেলবা, স্পিড বাড়াই দিয়ে ওটা দেখবা, সবাই দেখে নিবা। কেউ শুধু আল্লাহর রাস্তে লেকচার শিট পড়বা না, পিডিএফ পড়িও না, কারণ পিডিএফ পড়লে সব মাথায় ঢুকবে না। এই জন্য কি করবা, ক্লাসগুলো দেখবা, তাহলে সবগুলো গল্প কমপ্লিট হবে, সবগুলো কবিতা কমপ্লিট হবে, নাটক উপন্যাস কমপ্লিট হবে, ব্যাকরণ কমপ্লিট হবে। প্রত্যেকটার উপরে আমার ক্লাস নেওয়া আছে। ওই ক্লাসগুলো দেখলে তোমার এ ইউনিট কমপ্লিট হবে, তোমার বি ইউনিট কমপ্লিট হবে, সব কমপ্লিট হবে। আর আজকের এই রিটেন ক্লাসটা এ ইউনিট বি ইউনিট দুটোই কভার হবে। জাস্ট এ ইউনিটে এগুলো 5 মার্ক করে থাকবে, বি ইউনিটে সেটা 10 মার্ক করে থাকবে। চলো, কি কি টপিক থাকবে? সারাংশ সারমর্ম থাকবে। সারাংশ সারমর্মতে কি করবা খুব শর্টে বলে দেবো, আমি ক্লাসটা দ্রুত এন্ড করে দেবো, যেন তোমরা একটু পড়তে পারো, তোমরা ইউটিউবে গিয়ে ক্লাসগুলো টেনে টেনে দেখতে পারো। ওইটার জন্য আমি 20 মিনিটে ক্লাস শেষ করবো। সারাংশ সারমর্মগুলো শর্ট করে নিয়ে আসবা, যত ছোট করে লিখতে পারো। ঢাবির রিটেন খাতাটা হবে এমন, রিটেন খাতাটাতে তোমাকে বক্স করা থাকবে, এরকম বক্স করা থাকবে। হ্যাঁ, রিটেন খাতাটা বক্স করা থাকবে। এটা হচ্ছে 5 মার্কসের, এখানে কোশ্চেন থাকবে, এটা 5 মার্কসের। হ্যাঁ, এখানে কোশ্চেন থাকবে, যে ধরো 1 নাম্বার প্রশ্নের উত্তর, এটা খাতায় লেখা থাকবে, মানে তোমার লেখা লাগবে না 1 নাম্বার প্রশ্নের উত্তর, এটা পরীক্ষার খাতায় থাকবে। এখানে লেখা থাকবে 2 নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে কত গেল, 5 5 10। এই পাশে আরেকটা খাতা থাকবে, যেখানে 3 নাম্বার প্রশ্নের উত্তর লেখা থাকবে, অথবা মানে এই টাইপের লেখা থাকবে, যে মানে তারা তোমাকে জায়গা দিয়ে দিবে, এই জায়গার ভিতরে কমপ্লিট করবে, বাড়ানোর কোনো সুযোগ নেই। তো সারাংশ সারমর্ম আসলে টু দা পয়েন্ট লিখবা, এখানে কোনো প্রকার বাড়িয়ে লেখার সুযোগ নেই। কি কি লিখবা আমি এখানে সুন্দর করে বলে দিয়েছি, যে এই পুরো বিষয়টা সারাংশ বা সারমর্ম যদি আসে, পুরোটা মনোযোগ দিয়ে পড়বা, একাধিকবার পড়বা, পড়ে ওইখান থেকে হুবহু 2-3টা লাইন উঠায় দিও না। নিজের ভাষায় বানান শুদ্ধ করে যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি সেখানে খুবই ইজিলি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। রিটেনে নোমান ভাইয়ার মার্ক কত ছিল জানো? হুম, আমার মার্ক কত ছিল জানো তুমি? রিটেনে আমি 40-এর ভিতর 13 পাইছিলাম, 13.5। কেন 13.5 পাইলেন ভাই? তারপরেও ঢাবির চান্স পেয়েছেন? ইয়েস, আমার এমসিকিউতে হাইস্ট মার্ক ছিল। আমি এমসিকিউতে যে মার্ক পেয়েছিলাম, যেটা আমার ওই টপ করা বন্ধুরা অনেকেই পায় নাই। আমি এমসিকিউতে তোমার আমার জিকের 30টার ভিতরে 27টাই হয়েছিল, 27টা কি 28টাই হয়েছিল। আমি একটা ভুল করছিলাম জিকে। তো আমার এমসিকিউতে অনেক মার্ক ছিল, এই জন্য রিটেনে আমি জাস্ট পাস মার্ক উঠাইছি, 6 পাইছি 20-এর ভিতরে, তাই আমি চান্স পেয়ে গেছি। বাংলায় মনে হয় 7.5 বা 6 পাইছিলাম, ইংলিশেও 5 6 7 পাইছিলাম। জাস্ট 13.5 পেয়ে রিটেনে আমি ঢাবির চান্স পেয়ে গেছি, 40-এর ভিতরে 13.5 পেয়ে। ভাই এই আকাম করছেন কেন, এত কম কেন? কম কারণ আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই, আমি একটা লিখতেই পারি নাই, অতিরিক্ত অং ভং করতে গিয়ে। তো এই অং ভংটা করবো না। কি অং ভং? একটাতে বেশি সময় দিতে গেছি, যেটা আমার স্যার আমার তবা পড়াইছে। এক্সাম হলে গিয়ে কিন্তু এই ঘটনা ঘটবে, সময়ের অভাবে রিটেন লিখতে পারবা না। আমি এইটা তারপরেও এক্সাম হলে গিয়ে আমি এই ভুলটা করে ফেলছিলাম।
তো তোমরা প্রত্যেককে নির্ধারিত সময়ের ভিতরে লেখা কমপ্লিট করতে হবে। যেহেতু বাংলায় তোমার 20, মনে রাখবা 20-এর ভিতরে 5 পাইলেই তুমি চান্স পেয়ে যাবা। 20-এর ভিতরে যদি 5 পাও বাংলা রিটেন এবং ইংলিশ রিটেন, তাই তোমার চান্স নিশ্চিত। মানে দুটো মিলে 11 পেতে হবে। 40-এর ভিতরে যদি 11 পাও তুমি চান্স পেয়ে যাবে। আরে তোমার ভাই, তোর বড় ভাই, আপন ভাই 13.5 পেয়ে চান্স পেয়ে গেছে, তুই পাবি না বেটা? অবশ্যই পাবি। এবার আসো, তাহলে ও আচ্ছা, তাহলে ভাই এত কম মানুষ পায় না? ইয়েস, এত কমই পায় না। আমাদের সাথে এক ফ্রেন্ড আমাদের সেশনেই, ও হচ্ছে এমসিকিউতে অনেক পেলো, প্রায় 60-এর ভিতরে তোমার 50-এর মতো পেয়েছে। রিটেনে বাংলায় পাইছে 4। ভাই এত কম! হুম, ওই যে মেকানিজম বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে। তো তোমরা এই মেকানিজমে ভুল করবে না। মেকানিজম বুঝতে পারার কি না পারা কি ভাই, ও সবগুলো অ্যান্সার করতে পারে নাই। আর এখানে তো তোমার টু দা পয়েন্ট লিখতে হবে। ওই যে এসএসসিতে যেমন বড় গোল্ডেন এ প্লাস পায় আসছে, বানায় বানায় লিখে আন্দা মুন্দা লিখেছে, স্যার দেখছে পেজ ভরে গেছে, ফুল মার্কস দিছে। এখানে বানান ভুল করা যাবে না, অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না, খাতা খালি রেখেও আসা যাবে না। 3টে কথা মনে রাখবা, বানান ভুল করা যাবে না। বানান যদি ঠিক থাকে আর লেখাটা যদি পয়েন্টের সাথে প্রাসঙ্গিক হয়, ক্রিয়েটিভ হয়, বলবা ভাই কোন বই থেকে পড়বো? বাংলাদেশের কোনো টিচারের বই থেকে রিটেন কমন আসবে না, কোনো টিচারের বই থেকে আসবে না। আমার পুরো অনেকে মনক্ষুণ্ণ, আপনি আমাদের রিটেনের কোনো সাজেশন দেন না। আমি সাজেশন দেবো না তো, আমি রিটেনের ফরমেশন দেখাই দিব কিভাবে লিখতে হবে, ওইভাবে লিখলে তুমি চান্স পেয়ে যাবা, যেখান থেকে দিক। ক্রিয়েটিভ লেখার চেষ্টা করবা, এখানে কোনো ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না। বক্তব্যের মূল বিষয়টি যেন বাদ না যায়, টু দা পয়েন্টে সেই বিষয়টাই ফুটিয়ে তুলতে হবে। টু দা পয়েন্টে কি করতে হবে? ফুটিয়ে তুলতে হবে। এরপরে দেখো, বক্তব্যের মূল বিষয়টি যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সারাংশ লিখতে হবে নিজের ভাষায়, এই উদ্ধৃত বিষয়টা তুলে দেওয়া যাবে না। এবং সারাংশ লেখার সময় খেয়াল রাখতে হবে যাতে বিভিন্ন বাক্যের মধ্যে পারস্পর্য বা ভাবগত যোগসূত্রটা বজায় থাকে। এবং সর্বোপরি আমি না মানে ক্লাসটা শেষ করব, আমি বলতেছি 20 মিনিটের ভিতর, কেউ ক্লাসটা থেকে যেও না। আমি ক্লাসটা শেষ করার সময় তোমাদের পুরো এক্সাম হল রিলেটেড বা অন্যান্য বিষয় নিয়ে কিছু পরামর্শ দেব, পরামর্শগুলো শুনে যাও। উপমা, নমুনা এবং অনুচ্ছেদের কোনো বাক্য সরাসরি গ্রহণ করা যাবে না। এইবার আসো তারপরের অংশে যাই। সারাংশ সারমর্ম বুঝছো তো? 3টা কথা বলছি ভাইয়া, বানান ভুল করা যাবে না, অপ্রাসঙ্গিক লেখা যাবে না, এবং কি করতে হবে তোমার প্রাসঙ্গিক লিখতে হবে। বানান ভুল করা যাবে না, অপ্রাসঙ্গিক লেখা যাবে না, খাতা খালি রেখে আসা যাবে না, লিখতে হবে। আসো তারপরের পয়েন্ট, সারমর্ম। সারমর্মটা দেখায় দিচ্ছি, সারাংশটাও দেখায় দিচ্ছি, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা বোঝো কিভাবে লিখতে হয়, ছোট করে লিখতে হয়। এখানে আমি কিছু দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমি এইটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জাস্ট এইটা লিখে সার্চ করিও, সহায়ক ইডু, সহায়ক ইডু, এইটা টেলিগ্রামে লিখে সার্চ বক্সে গিয়ে সার্চ করলেই পাবা। আয় হাই, এটা কি ঘটলো রে বাপ! আচ্ছা, ইডি, আয় হাই, আবার ইডিইউ, হ্যাঁ ইডিইউ, এই সহায়ক ইডু এইটা লিখে তোমরা সার্চ করিও টেলিগ্রামে, তাহলে চ্যানেল পেয়ে যাবা। ওইখানে আমি আজকের ক্লাসের পরে সবগুলো আপলোড করে দেব, ওকে, টেলিগ্রাম চ্যানেলে। এরপরে আসো, আমি যেখানে ছিলাম তোমার অনুবাদটা কিভাবে লিখবা। অনুবাদটা নিয়ে তোমাদের ভয় কাজ করে ভাই, অনুবাদ কিভাবে লিখবো? অনুবাদটা নিজের মতো করে লিখবা। নিজের মতো মানে বুঝছো, একই শব্দের একাধিক সমার্থক শব্দ হয়। অনুবাদ 50 জনেরটা একরকম হবে না, 50 জনেরটা 10 রকম হবে, কারণ একই শব্দের একাধিক সমার্থক শব্দ থাকে। যদি অনুবাদ আসে, তোমার মাথায় যেটা আসতেছে ওটাই লিখে দিবা, খালি রেখে আসার সুযোগ নাই। যদি ওইটা 80% ক্লোজ হয়, 70% ক্লোজ হয়, ইনশাল্লাহ তুমি মার্কস পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? যদি তোমার ওইটা রাইট হয়, হ্যাঁ, দ্য স্ট্রিট আর মাই হোম, তো এখানে কি লিখছে? ফুটপাতি আমার বাড়ি। তো এইটা তুমি বাড়ি লিখছো, তোমার এক বন্ধু লিখছো ফুটপাতি আমার ঘর। কেউ যদি লেখে ফুটপাতি আমার ঠিকানা, 3 জনই ফুল মার্কস পাবে। কথা বুঝতেছো? একজন লিখলো কি, মানে এইটা তোমার পরীক্ষায় আসছে, অনুবাদ চাইছে, তো একজন লিখলো কি ফুটপাতি আমার বাড়ি, একজন লিখলো ফুটপাতি আমার ঘর, একজনে লিখলো ফুটপাতি আমার
ঠিকানা, একজন লিখলো ফুটপাতে আমার আবাস, সবারটা ফুল অ্যান্সার, সবাই রাইট অ্যান্সার হবে, সবারটাই মার্কস পাবে, কারোটাই কাটা যাবে না। তাহলে অনুবাদে কি করতে হবে, মানে এইটা মূলত দেখতে চাই যে একজন স্টুডেন্ট 12টা ক্লাস পাশ করে আসছে, ঢাবিতে ভর্তি হতে যাচ্ছে, ওর হচ্ছে রিটেনের এই টপিকগুলোর উপর কেমন ধারণা আছে। তো ও তোমার হচ্ছে ইংরেজি থেকে বাংলা করতে পারে কিনা, বোঝে কিনা, এইটা দেখার জন্য এটা দেওয়া হয়েছে। তো তারপরে আসো তোমার এই টাইপের যেই অনুবাদগুলো আছে, যেমন এই আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। এখন তুমি না সবকিছু পারো না, তুমি অল্প অল্প ভাঙা ভাঙা ইংলিশ বোঝো, তুমি বুঝতেছো যে কালেক্ট ট্রাশ মানে আমি ময়লা আবর্জনা কুড়াই, অ্যান্ড সেল ইনটু ভেন্ডর, ভেন্ডর মানে তুমি জানো না, তো তুমি জানো সেল মানে বিক্রি করা, তখন তুমি কি করবা, তুমি তখন লিখবা যে আমি ইউজ টু মানেও জানো না, ইউজ টু মানেও তুমি জানো না, তখন তুমি কি করবা, তুমি লিখবা কি যে আমি আহ, আহ, রাস্তা থেকে ময়লা আবর্জনা কুড়াই এবং সেগুলো বিক্রি করি। মানে ফুল অ্যান্সার কিন্তু হয় না, কিন্তু তুমি যদি এই টাইপের ভাঙ্গা ভাঙ্গাও লেখো, তুমি 5-এর ভিতরে 3 পাবা। যদি মূল ভাবটা চলে আসছে, ধরো তুমি 80% রাইট অ্যান্সার দিছো, 20% অ্যান্সার অসম্পূর্ণ রয়েছে, স্যার তোমাকে মার্কস দিবে, তোমাকে 0 দিবে না। কিন্তু তুমি প্রথমে ভয় পেয়ে যাচ্ছ, আচ্ছা ইউজ টু মানে জানি না, ভেন্ডর মানে জানি না, তাহলে আমি কি করব, তাহলে কি আমি এটা লিখবো, অবশ্যই লিখবা। তুমি এই ভয় পেয়ে অ্যান্সার করো না, তুমি তো বাকি 10টা ওয়ার্ডের ভিতরে 6টা পারো, ওই 6টাই লেখো না বাপ, অ্যান্সার লেখো, মিলাই দাও, তাই হয়ে যাবে। আফটার অ্যান্ড দ্যাট, আচ্ছা আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাস্ট ডাম্প। তুমি এইটুকু বুঝতেছো যে আমি এগুলো বন্ধ করে দিছি, একবার ডাক্তার আমাকে নিষেধ করেছিল ময়লা আবর্জনার বাক্স থেকে, এগুলো থেকে দূরে থাকার জন্য। তুমি এটাকে নিজের ভাষায় লিখে দাও না, মানে এইখানে যে ওয়ার্ডগুলো এসেছে সেই ওয়ার্ডগুলোর অ্যাকুরেট 100% সবার সেম হবে এমনটা না, তোমার ক্লোজলি একটু মিলতেছে, মনে হচ্ছে এমনটা হবে, 70% বুঝতেছো, লিখে দাও। ভাগ্য ভালো থাকলে 5-এ 4 পেয়ে যাবা, 5-এ 4 পেয়ে যেতে পারো, বুঝতে পারছো। অনুবাদ নিয়ে ঝামেলা হবে, অনুবাদ নিয়ে ঝামেলা হবে রে পাখি, এই অনুবাদ নিয়ে ঝামেলা হবে, বলো দেখিনি। আচ্ছা, ওকে ওকে ওকে। আরে নাদি ইসলাম বলে ভয়ে আমি এখন থেকে শেষ, কেন রে বোকা, ভয় শেষ কেন, ভয় পাওয়ার কিছু আছে। দেখো এই যে ও কথাগুলো বলতেছে, এই কথাগুলো তুমি অনেক কিছুই জানো না, কিন্তু তুমি না ওই 60% অর্থ বুঝো, ওই 60% অর্থ লিখে দাও, বাকি 40% অ্যাভয়েড করো, কোনো সমস্যা নাই, বাট তুমি লিখে আসবা এবং বানান সতর্ক থাকবা, নির্ভুল লিখতে। তাহলে অনুবাদটা তোমরা বুঝছো, আমি নেক্সট পার্টে যাই। হ্যাঁ আসো, অনুবাদ আসলে এইভাবে লিখবা। এরপরে যদি আসে, আচ্ছা একটা জিনিস আছে বুঝছো, একটা জিনিস হচ্ছে ভাব সম্প্রসারণে যাওয়ার আগে বলি, অনুচ্ছেদ কিন্তু মাস্ট আসবে, অনুচ্ছেদ 10 মার্ক, এটা আসবেই আসবে রিটেনে। বাংলার কথা বলতেছে, একটা অনুচ্ছেদ থাকবে, মানে একটা গল্প বা একটা কবিতার অংশ তুলে দিবে, দিয়ে সেইটা থেকে রিলেটেড 4টা বা 5টা প্রশ্ন করবে, এই 4-5টা কিন্তু কেউ ছাড়বা না, এবং বুঝে বুঝে ওগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। এবং এই 4-5টা কমন পাওয়ার জন্য আমি ক্লাসে যে টপিকগুলো পড়িয়েছি এগুলো একটু ভালো করে পড়বা, ইনশাল্লাহ চমৎকার পরীক্ষা হবে। ভাব সম্প্রসারণটা কিভাবে লিখবা, ভাব সম্প্রসারণটা হাফ পেজ জায়গা থাকবে, হাফ পেজ 5 মার্ক থাকবে, ভাব সম্প্রসারণ এখানে কিন্তু 10 মার্ক থাকবে না, 10 মার্কের জন্য বিশাল বড় লেখো। ভাব সম্প্রসারণের জন্য তুমি 8 লাইন থেকে 10 লাইনের বেশি লেখার দরকার নেই, 7 থেকে 8 লাইন, মূল কথাগুলো টু দা পয়েন্টে, ওই সারাংশ সারমর্ম হচ্ছে বলছি একদম শর্ট করে 3 লাইনে লিখতে, মূল কথাগুলো 3 লাইনে লিখতে, আর ভাব সম্প্রসারণে মূল কথাগুলো 7-8 লাইনে লিখবা। কথা বুঝেছো, মূল কথাগুলো টু দা পয়েন্ট লিখবা, কোনো মনীষীর উক্তি দিতে যাবা না। তারপরে এইখানে হচ্ছে তোমার আহ অন্যান্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবা না। ঢাবির টিচাররা লাইন বাই লাইন পড়ে দেখে, রিটেন খাতায় দেখবে কয়েক হাজার স্টুডেন্টের, এই ধরো যে তোমার 10, 12 বা 14 হাজার স্টুডেন্টের যারা এমসিকিউতে পাশ করেছে,
সেই 14-15 হাজারের রিটেন খাতা দেখবে এবং এইটা 1 মাস টানা দেখবে। বি ইউনিটের পরীক্ষার 1 মাস পরে রেজাল্ট দেয়, 4 সপ্তাহ পরে রেজাল্ট দেয় ঢাবির বি ইউনিটের। তো এই 4 সপ্তাহ টানা কি করবে, তারা তোমার এই খাতা দেখবে, একদল টিচার রাত দিন লাগে একদম পড়ে পড়ে লাইন বাই লাইন পড়ে পড়ে খাতা দেখে। তো সেই জন্য এইখানে আল্লাহর হস্তে কোনো প্রকার অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা লিখিও না, তাহলে কিন্তু পুরোই মাইনাস মাইনাস খেয়ে যাবা। আসো, রিটেনে মাইনাস খাওয়ার ভয় নাই, এটা আবার আমি বেশি বেশি বলা হবে, রিটেনে সব লিখে আসবা। ওকে, তো এইটা তোমরা তাহলে ভাব সম্প্রসারণটা এইভাবে লিখবা। আচ্ছা, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে বানান। বানান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, পদ নির্ণয় আসতে পারে, পদ নির্ণয়। তোমরা রিটেনের জন্য এই দুটো ক্লাস দেখে যাবা, একটা হচ্ছে বানানের ক্লাস দেখবা, আর একটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাস দেখবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী বুঝেছ, কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ, এইটার একটা প্রশ্ন আসতে পারে, চাইতে পারে। একটা ছোট্ট অনুচ্ছেদ দিয়ে বলতে পারে যে উপরোক্ত অনুচ্ছেদ থেকে 5টি বিশেষ্য পদ নির্ণয় করো, বা 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করে তাদের নাম লেখো। তো তোমার নির্ণয় করা লাগতে পারে। বা নিম্ন লেখো, নিম্ন লেখো মানে ওই একটা অনুচ্ছেদে 3 লাইনের একটা অনুচ্ছেদে বিভিন্ন পদের নিচে দাগ দেওয়া থাকবে, বলবে সেগুলো পদ নির্ণয় করো, কোনটা আবেগ কোনটা যোজক। এর জন্য কি লাগবে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাসটা দেখে নিবা, আর বানানের ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, আর হচ্ছে এই পয়েন্টগুলো বললাম, এগুলো একটু ভালো করে দেখো। আর আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, টপিকটা আমি এখন পড়াবো না, এই জন্য পড়াবো না, প্রত্যেকটা বিষয় পড়ানো আছে, আমি পড়ালে টাইম বেশি লাগবে, আর ইউটিউব থেকে দেখলে সময় কম লাগবে। টেনে টেনে দেখবা, স্পিড কমিয়ে দেখবা, যে অংশ পারো ওই কবিতা বাদ, পরেরটা চলে যাও। আর যদি মনে হয় সবগুলোই একবার দেখে যায়, তাহলে টানিয়ে স্পিড বাড়িয়ে সবগুলো দেখবা। তবে প্রত্যেকটা ভালো করে রিভিশন করো। আর হচ্ছে তোমাদের কি বলবো, কি কি জানতে চাও তোমরা আমাকে কোশ্চেন করো, তোমাদেরকে আমি অ্যান্সার গুলো দেই। হ্যাঁ, তোমাদেরকে আমি অ্যান্সার দেই। ইয়েস, লিখতেই হবে। সুকান্ত ভট্টাচার্য বলছে নোমান পাখিটাকে অনেক মিস করব। সুকান্ত ভট্টাচার্য, তুমি তো অনেক ভালো রে বেচারা, তোমার দশা আমার হইতে লইছিল কয়দিন আগে, তুমি তো মারা গেছো কিসে? যক্ষা রোগে। আমি তো কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছিলাম। ভুল দাগালে নেগেটিভ মার্ক হবে, আর না দাগালে কাটা যাবে না। ইয়েস, হ্যাঁ, তুমি যেটা পারবা না ওইটা দাগাবা না, যেটা পারবা অনলি সেটাই দাগাবা। হুম, শুধু আহ, যেগুলো পারবা সেগুলোই দেখাবা, না পারলে দেখানোর দরকার নাই, ভুল দেখানোর দরকার নাই। সর্বশেষ আমি আমার নিজের 1-2টা কথা বলে শেষ করে দেই। মানুষ তার স্বপ্নের সমান বড়। ভাইয়ার বাস্তব জীবনের কথা বলি, আমি ক্যান্টনমেন্টে বড় হইনি, অনেক বড় জায়গায় জন্মিনি। আমি যে গ্রামে জন্ম নিয়েছিলাম, আমার যে ক্লাসমেট গুলো ছিল, তারা এখনো কেউ কেউ রাজমিস্ত্রির কাজ করতেছে, তারা এক একজন এক একটা পেশায় রয়েছে। ঠিক যেই সময়টাতে জাস্ট 10 বছর আগে আমি যাদের সাথে পড়েছি, 10 বছর বললে ভুল হবে, 10 বছর আগে আমি ঢাকায় পড়েছি, বাট তারও আগে, ধরো যে 15 বছর আগে আমি যাদের সাথে পড়েছি, আমার যারা ক্লাসমেট ছিল, তারা অধিকাংশ এখন বিয়ে করে ফেলছে, কেউ রাজমিস্ত্রির কাজ করতেছে। কোনো কাজই খারাপ না, বাট ভিন্ন ভিন্ন পেশায় রয়েছে। ঠিক যেই সময়টা আমি ইন্টারন্যাশনাল কিছু সংস্থার সাথে কাজ করতেছি, বা আমি অনেক বড় একটা জায়গা থেকে অনেক বেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে। তো আমি যদি ভাবি যে আমি তো এখনো ওই গ্রামের ওই অজপাড়াগা, আমার গ্রামের প্রথম ঢাবিয়ান আমি, আমার গ্রাম থেকে আমার আগে 100 বছরে কেউ ঢাবিতে চান্স পায় নাই, গত 100 বছরে আমার আগে আমার গ্রামে কেউ ঢাবিতে চান্স পায় নাই, আমার 14 গোষ্ঠীতে কেউ ঢাবিতে চান্স পায়নি, কেউ পড়েনি। তো আমি এখানে পড়তেছি, আমি এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের সাথে, বিভিন্ন কালচারের স্টুডেন্টদের সাথে,
বিভিন্ন দেশের স্টুডেন্টদের সাথে বিভিন্ন প্রোগ্রামে থট শেয়ারিং এর সুযোগ হচ্ছে, আমার নিজেকে এক্সপ্লোর করার সুযোগ হচ্ছে। অথচ আমি যদি ভাবতাম যে আমি এই গ্রামে থাকি বা এখানে আছি, আমার পক্ষে পসিবল না হতো না। মানুষ তার বিশ্বাসের সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। 3 দিন পর ভর্তি পরীক্ষা, এখন মোটিভেশন দেব না, মোটিভেশন যা দেওয়ার ঢাবি পরীক্ষার পরে দেব। এখন শুধু এইটুকু বলি, তোমার আত্মবিশ্বাস তোমাকে সবকিছু কমপ্লিট করাবে। রাত 3:30 পর্যন্ত ভিডিও শুট দিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে উঠে আবার ক্লাস শুরু করছিলাম। তো আমি যদি 2 ঘন্টা ঘুমিয়ে উঠে পারি, বা এর আগে বিভিন্ন ক্লাস গেছি, এইচএসসির সময় অনেক ক্লাস গেছি, যেই ক্লাসগুলোতে তোমাদের সাথে আমার 2 দিন 3 দিন না ঘুমিয়েও ক্লাস নিয়েছি, পড়িয়েছি। তো তোমরা সবাই পারবা, চমৎকার পরীক্ষা হবে, নামাজ পড়বা, দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদের যদি 10% পড়িয়ে থাকি, 90% দোয়া করব। তো তোমরা ভাইয়ের জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি, আব্বু আম্মুর দোয়া নিবা। আর আগামী 3টা দিন সকল প্ল্যাটফর্মের লাইভ ক্লাসগুলো একটু ইগনোর করে আগের ক্লাসগুলো ইউটিউব থেকে বেশি বেশি দেখার চেষ্টা করো, আর মূল বই পড়ার চেষ্টা করো। ওকে, তোমাদের 2-4টা প্রশ্নের উত্তর দিয়ে চলে যাই। আল্লাহ হাফিজ বলি। আচ্ছা আচ্ছা, ওকে, ওকে। স্বপ্ন দেখা বাদ দিবা না লাইফে, লাইফে স্বপ্ন দেখে যাবা। স্বপ্নর সমান বড় মানুষ, মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি যতটা স্বপ্ন দেখবা, তুমি ঠিক ততটাই বড় হবা। তুমি যদি স্বপ্ন দেখো তুমি আকাশে উঠবা, তুমি উঠতে পারবা, সিরিয়াসলি উঠতে পারবা। তুমি স্বপ্ন দেখো, তুমি ঢাবি না, তুমি সবকিছু জয় করতে পারবা। এই না না, শিবলি মজুমদার, আমি আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ, একে, ওকে 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 ওকে, আমি আর সময় নেব না। আমি তোমাদেরকে অতিরিক্ত কথা শোনা থেকে তোমাদের টাইম নষ্ট করবো না। যাও পড়ো, বই পড়ো, প্রত্যেকটা বইয়ের কবি পরিচিতি পড়ো, প্রত্যেকটা বইয়ের শব্দ অর্থ পড়ো, প্রত্যেকটা বইয়ের পাঠ পরিচিতি পড়ো। শব্দ অর্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, এগুলো পড়ো। নোমান ভাইয়ের ইউটিউব থেকে রেকর্ড ক্লাস দেখো। আর আগামী 3টা দিন শুধু ইউটিউবের রেকর্ড ক্লাস আর অফলাইনে বইয়ের পড়া পড়ো। সবকিছু ইগনোর করো। ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা এখানে আসবা, তোমাদের সাথে দেখা হবে। হাই হাই, আমার গ্রামের নাম কি? আমার থানা হচ্ছে কাজীপুর থানা। আচ্ছা, তাহলে তোমার, ইয়েস, স্বপ্ন দেখতে মানা নাই। আমি না এখন এই কথাগুলো বলতে পারবো না, বলতে গেলে কান্না করে ফেলবো। আমি পরীক্ষার 3 দিন আছে, তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার পরে কোনো একদিন তোমাদের সাথে কথা হবে। ওকে, অনেক অনেক দোয়া রইলো। হ্যাঁ, শেখ হাসিনা বলছে মক্কায় যে আমাদের জন্য দোয়া করিয়েন, তাহলে কবুল হবে। ফিয়ামানিল্লাহ। আর 13 তারিখে যারা ঢাবিতে আসতেছো, দেখা হচ্ছে। শেষ করে দেয়। হ্যাঁ, এই ক্লাসটা হয়তো আমি ইউটিউবে দেবো না, দিলেও আমি অর্ধেক অংশ বা দেওয়ার দরকার নেই। তোমরা ইউটিউবের ওই সবগুলো ক্লাস একসাথে করে দেবো, ওইটাই দেখিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে। আর পরীক্ষার আহ, আগে, পরীক্ষার হলে যাওয়ার সময় পানি নিয়ে যাবা, পানির বোতল নিয়ে যাবা অবশ্যই। আহ, আমার হল, পরীক্ষার প্রত্যেক দিনে আমার হল পড়ছে কার্জন হলে, ঢাবিতে। আমি এ ইউনিটে পরীক্ষা যে কার্জন হলে সিট পড়ছে, বি ইউনিটে পরীক্ষার কার্জন হলে সিট পড়ছে, সি ইউনিটেরটা পড়ছিল হচ্ছে তোমার, সি ইউনিটেরটা কি কার্জন, ইয়েস, সি ইউনিটেরটাও কার্জন হলে পড়ছে। আমার 3টা সিটি কার্জন হলে পড়ছিল। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে যেখানেই সিট পড়ুক, তো আমি ভোর 6টার দিকে হলে চলে আসছি। পরীক্ষা 10টায় নয়, 11টায় ভর্তি পরীক্ষা। 1 ঘন্টা আগে কেন্দ্রে ঢোকা লাগে। তো তোমরাও প্রত্যেককে 2-3 ঘন্টা আগে কেন্দ্রে চলে যাবা। কারণ যদি কোনো জ্যাম থাকে, যদি একটু লেট করে হলে ঢোকো, তোমার কিন্তু 1 সেকেন্ডও বেশি দেওয়া হবে না, তোমার ঢুকতেই দেওয়া হবে না ভিতরে। তো যে যেখানেই পরীক্ষা দিবা, পরীক্ষার 3 ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকবা। 3 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে তো ভিতরে ঢুকতে হয়, কিন্তু ভাইয়া তোমারে বলতেছে 2-3 ঘন্টা আগে ঢুকতে। আর পরীক্ষার দিন সকালে কি পড়বো ভাই? অবশ্যই পড়বা, বিরোচন পাঠ পড়বা, কবি পরিচিতি পড়বা, টেক্সট বুকের শব্দার্থ পড়বা, কোনো গাইড বই পড়বা না। বাজারের প্রচলিত কোনো গাইড বই পরীক্ষার দিন সকালে পড়বা না। পরীক্ষার দিন সকালে এই যে বাংলা প্রথম পত্রটা আছে না পাখিরা, এই যে এই বইটা, এই বইটা হাতে রাখবা।
প্রত্যেকটা লেখক পরিচিতি, লেখকদের উপন্যাসগুলা পড়বা, কোন লেখকের কোন উপন্যাস, পরীক্ষার দিন সকালে শব্দ অর্থ পড়বা, টেক্সট বুকের শব্দ অর্থ, অনুশীলনীর গুলো, এগুলো পড়বা, গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দাগায় পড়বা। আর এর আগের সময়টা ক্লাস করো। ভালো থাকো তাহলে। হুম, ঠিক আছে রে। আর শেষ কথা হলো যে ভাইদের জন্য দোয়া করিও। ওকে, আল্লাহ হাফেজ। আমার আমার পুরো রাগ করলা কিনা যে ভাই নিয়ে আসলেন, লং টাইম ক্লাস করাবেন, করালেন না, এর সময় নষ্ট হতো। ইউটিউবে গিয়ে ক্লাস দেখা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।